নমস্কার সবাইকে, আমি মল্লিকা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আজকের ভিডিও শুরুটা এক বৃষ্টি ভেজা মিষ্টি সকালকে নিয়ে শুরু করছি। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। আজ বুধবার আর এখন বাজে সকাল 8:30 মতো। ও অফিস বেরিয়ে গিয়েছে আর আমি চলে এসেছিলাম ঠাকুর ঘরের দিকে, কারণ ঠাকুর ঘরের তো ওপেন জানালা রয়েছে, সেখান থেকে এই বৃষ্টিটা দেখতে ভীষণ ভালো লাগে। আর যেহেতু সকাল সকাল একটা বৃষ্টি ভেজা দিন পেয়েছি, তাই সকালবেলায় চলে এসেছিলাম দেখার জন্য যে দেখি বাইরেটা কীরকম দেখতে লাগছে। তাই চলে এসেছিলাম এখানে। ঠাকুরকে সেবা দেওয়া হয়ে যাওয়ার পর বেশ খানিকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম। আর সত্যি বলতে কি, বাড়িতে তো সারাটা দিন একাই থাকি। ও সকালবেলা বেরিয়ে যায়, আবার ফিরে সেই সন্ধ্যাতে। তো সারাটা দিন একা একা নিজের মতো করে কাজগুলোকে গোছাই। তবে কিছু কিছু সময় যখন একা চুপচাপ বসে থাকি, তখন ভীষণ মনটা খারাপ হয়। তখনই পুরনো স্মৃতিগুলো খুব মনে পড়ে যায়। যেমন আজকের এই বৃষ্টি ভেজা দিনটা দেখে আমার মনে পড়ছে আমার স্কুল লাইফের কথা। আমরা ক্লাস 5 থেকে 12 পর্যন্ত বেশিরভাগ দিনটাই হেঁটে হেঁটেই স্কুলে যেতাম। কারণ এই হেঁটে হেঁটে সময় লাগতো 10 থেকে 15 মিনিট মতো সময় লাগতো। অতটা পথ আমরা হেঁটেই যেতাম, কারণ সবাই মিলে যখন বন্ধুরা মিলে যেতাম ভীষণ মজা হতো জানেন। তাই সাইকেলে করে আমরা খুব কমই স্কুলে গিয়েছি। এই লাস্টের দিকটা গিয়েছিলাম 11-12টা, তবে 10 পর্যন্ত তো আমরা পুরোপুরি হেঁটেই গিয়েছিলাম স্কুলে। আর বিশেষ করে এই বর্ষাকালটাতে তো আমরা স্কুল যাওয়ার জন্য কখনো মানা করতাম না জানেন। কারণ হচ্ছে এই বৃষ্টিটা। বাড়ি আসার সময় প্রত্যেকটা দিনই আমরা ভিজে ভিজে বাড়ি ফিরতাম, যার জন্য বাপিমা বলতো যেদিন ধরুন একটু ভারী বৃষ্টি হচ্ছে স্কুল যেতে মানা করতো। তবে আমরা কখনো শুনিনি। প্রত্যেকটা দিনই প্রায় স্কুল যেতাম বর্ষাকালটাতে, শুধুমাত্র এই বৃষ্টিতে ভিজবো বলে। সাথে করে রোজেরই ছাতা থাকতো, কিন্তু এক এক সময় হতো কি, হয়তো একজন বন্ধু আনতে ভুলে গিয়েছে, তাকে যখন ছাতাটা শেয়ার করছি দুজনে মিলেই অর্ধেক অর্ধেক ভিজে যেতাম। আর মাঝে মধ্যে আমরা না খুব বদমাইশিও করতাম, ছাতা ফেলে রেখে ভিজতাম। একবার তো এরকম হয়েছে, ধরুন শুধুমাত্র আমার কাছে একটা ছাতা ছিল আর আমার চর্দি গিয়েছিল সাথে। সেদিন আমরা দুইজন হেঁটে গিয়েছিলাম, আর আমার এক বান্ধবী ও সাইকেল নিয়ে গিয়েছিল। তো সেই দিন ও কী করেছে, আমরা যেহেতু হেঁটে হেঁটে ফিরছিলাম, ও বললো চল আজকে তোদের সাথে হেঁটে হেঁটেই ফিরবো। তো একসাথে আমরা 3 জন ফিরছি। আর ওই যে রাস্তাটা বললাম আপনাদের যেখানে ডুবে যায়, তো সেই রাস্তা মাঝ বরাবর যখন আমরা এসেছি, আর ঝমঝমিয়ে বৃষ্টি এসেছে, তার সাথে সাথে বিদ্যুৎও চমকাচ্ছিল ভীষণ জানেন। আর তখন আমরা কি করবো, এই মাঝ রাস্তার মধ্যে একটা ছাতার মধ্যে তো 3 জন কখনোই সম্ভব হচ্ছে না, তার উপরে 3টে ব্যাগ রয়েছে বড় বড় সবার কাঁধেই। আর তখন ওই রাস্তাটা জুড়ে পুরোপুরি চারিদিকে বাগান ছিল, মানে কোনো জায়গায় দাঁড়াবার কোনো স্কোপই ছিল না। তাই কোথায় দাঁড়াবো, সারাটা রাস্তা ভিজতে ভিজতে, একটা ছাতার মধ্যে তো 3 জনকার হচ্ছেও না। তখন ব্যাগের মধ্যে তো বইপত্র রয়েছে, তো ব্যাগটাকে কিভাবে বাঁচাবো সেটা ভেবেই পাশে কচু গাছ ছিল, তো কচু গাছের 2টো বড় বড় পাতা কেটেছিলাম। আর সেই পাতা কাটতে গিয়েও আমাদের সাদা ড্রেসের মধ্যে দাগ লেগে গিয়েছিল। সেই দাগ আজ পর্যন্ত ওঠেনি, আর তার জন্য বাড়িতে ভীষণ বকাও খেয়েছিলাম জানেন। তো যেই হোক, তারপর কচু পাতাগুলো কাটার পর যে বান্ধবীটা সাইকেল নিয়ে এসেছিল, তার সাইকেলের ক্যারিয়ারেতে 3টে ব্যাগকে বেশ ভালোভাবে রেখে ওটার ওপরে কচু পাতাগুলো দিয়ে ঢাকা দিয়েছিলাম। ঢাকা দেওয়ার পর, আর যেহেতু একটা ছাতার মধ্যে হচ্ছে না, আর মাঝ রাস্তায় দাঁড়াতেও পারছি না, ভয়ও লাগছে, আকাশ ডাকছিল, তাই ছাতাটা যেহেতু আমাদের তো কোনো কাজেই আসছিল না, তাই ব্যাগগুলো বাঁচাবার জন্য ছাতাটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপর আমরা যখন হেঁটে হেঁটে আসছি, আর ওই রাস্তাটাতে একটু কাদা ছিল জানেন। আর সাইকেলের চাকার মধ্যে এত পরিমাণে কাদা জড়িয়ে গিয়েছিল যে আমরা কিভাবে সাইকেলটা থেকে কাদাটা ছাড়াবো বুঝতে না পেরে, ওই যে অত বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির যে জলটা নামছিল রাস্তা দিয়ে, সেই জল দিয়ে সাইকেলের চাকাগুলোকে ধুয়েছি জানেন। সেসব মানে মনে পড়লে এখন তো ভীষণ হাসি পাচ্ছে ঠিকই, তবে সেই সব সিচুয়েশানগুলো মনে পড়লে ভীষণ মনটা খারাপও হয়ে যায় জানেন। আর আজকে যখন এরকম একটা দিন পেলাম, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি আমাদের স্কুল জীবনের কথা। আর এইটা তো ছিল একটা দিনের গল্প, এরকম অসংখ্য গল্প আছে আমাদের জীবনে জানেন, আর যেগুলো মনে পড়লে এখন মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তাই আজকে আপনাদের সাথে একটু মন খুলে গল্পটা শেয়ার করলাম। আর কেমন লাগলো শুনে আপনাদের কমেন্টে অবশ্যই জানাবেন। আর চলুন, এদিকে তো সেই থেকে আমি আপনাদের সাথে গল্প করেই যাচ্ছি, তার মাঝে আমার রান্নাবান্নাও মিটে গিয়েছিল। আর এদিকে আমি খেতেও বসে পড়েছিলাম, আর খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিচ্ছিলাম। সেই সময় আর কোনো ভিডিও নিইনি। আর এখন বাজে সন্ধ্যে 7:30 মতো। ও অফিস থেকে ফিরে পড়েছে, ওকে সন্ধ্যায় একটু চা আর মুড়ি মেখে দিয়েছিলাম, সেটাই খেয়েছে। আর এখন আমি রান্নাবান্না নিয়ে একটু বসেছি। বেশ কয়েকদিন হয়ে গেল জানেন, কোনো ভালো মন্দ রান্নাবান্না করা হয়নি।
আর আজকে যেহেতু সারাটা দিন বৃষ্টি পড়ছে, ওয়েদারটাও বেশ ঠান্ডা হয়ে রয়েছে, তাই ভাবলাম আজকে একটু ভালো মন্দ বানানো যাক বলে আজকে রান্নাঘরে চলে এসেছিলাম। আর আজকে রান্না করব মহারানী চিকেন, যার জন্য আমি এখানে মশলা পিষে নিচ্ছিলাম। আর সংসারে তো একটার পর একটা লেগেই আছে, আপনারা তো জানেনই। আর সেই দিন জানেন তাড়াহুড়োর সময় একটু মশলা পিষতে গিয়ে হঠাৎ করেই মিক্সিটা খারাপ হয়ে যায়, আর সেটা সারাতে দেওয়া হয়েছে। আর তাই আজকে কিভাবে মশলাটা পিষবো, এই শিলনোড়াটা কিনে এনেছিলাম, সেটা আজকে ভীষণভাবে কাজে দিয়ে দিল জানেন। খুব একটা বেশি শিলনোড়াটা ব্যবহার করা হতো না, তবে এই বেশ কয়েকদিন হচ্ছে আমার এটা ব্যবহার হচ্ছে। তবে এখন আমার মনে হচ্ছে এই শিলনোড়াটা কিনে আমার বেশ কাজে দিয়েছে জানেন। কারণ কি বলুন তো, এই ধরুন অল্প একটু মশলা পেষার জন্য সবসময় তো মিক্সির প্রয়োজন হয় না, তাই সেই সময়টা এই শিলনোড়াটা আমার ভীষণ কাজে দেয়। এখন আমি পেস্ট করে নিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা গ্রেট করে নিলেও হতো, তবে আমি যেহেতু এখানে পেস্ট করছি, আজকে আমি একটু পাকামি করে শিলনোড়াতেই বাটবো ভেবেছি, যে দেখি পারি কি না। আর যেহেতু নতুন শিলনোড়া, খুব একটা বেশি অসুবিধা হয় না জানেন, তাড়াতাড়ি মশলাগুলো পেশা হয়ে যায়। আর পারি কি না বললাম, তার কারণ হচ্ছে কি বলুন তো, বিয়ের আগে এই সমস্ত কাজ কিন্তু আমি একদমই করতাম না। এই যে রান্নাবান্না, এখন এত কিছু রান্নাবান্না করছি, বিয়ের আগে খুব কমের ভাগটাই রান্নাবান্না করেছি। যখন মা বাড়িতে থাকতো না, সেই সময়টা ছাড়া আর কখনো রান্নাবান্না সেভাবে করতে হয়নি। তবে মায়ের হাতে হাতে জোগাড় করে দিতাম ঠিকই, তবে এই মশলা বাটা এইসবগুলো কখনো করিনি। তবে বিয়ের পর থেকে এসে নিজের কাজটা কিন্তু আমি নিজে বেশ ভালোভাবেই গুছিয়ে রাখার চেষ্টা করি, যতটা পারি জানেন। প্রথম তো বাড়ির সমস্ত কাজ গুছিয়ে নিয়ে রান্না করা, এটাও আমার কাছে বেশ একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। আর নিত্যদিনের যে রান্নাগুলো বাড়িতে হয় আর কি সাধারণভাবে, তাতে কি মশলা দেওয়া হয়, যখন সেটা পারতাম না, মাকে একবার ফোন করে নিতাম, তা না হলে শাশুড়ি মাকে একবার জিজ্ঞাসা করে নিতাম। এভাবেই এখন মোটামুটি রান্না শিখে গিয়েছি জানেন। আর আজকে বানাচ্ছি মহারানী চিকেন। তার জন্য তো আপনারা দেখলেনই, কড়াতে আমি রিফাইন তেল দিয়ে দিয়েছিলাম। আর এই সম্পূর্ণ রান্নাটা রিফাইন তেল দিয়েই হবে। আর তেলটা গরম হয়ে এলে ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে এখন বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু খুব একটা লালভাবে ভাজতে হবে না, এরকম একটু সামান্য ভাজা হয়ে এলেই হবে। আর এই মুহূর্তে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে না, ততক্ষণ এটাকে বেশ ভালোভাবে কষাতে থাকবো। আর তারপর ওদিকে আমি চিকেনটাকে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। ম্যারিনেশনের জন্য আমি এখানে দিয়েছিলাম চিকেনের মধ্যে টক দই, স্বাদ মতো নুন, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সাথে একটু কাসুরি মেথি দিয়েছিলাম। আর সেই সব কিছু দিয়ে আমি প্রায় 2 থেকে আড়াই ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটাকে। মশলা কষানো হয়ে এসেছিল, এর মধ্যে এখন ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মাংস থেকে তেল ছাড়ছে না, ততক্ষণ এটাকে ঢাকা দিয়ে অল্প আঁচেতে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। আর মাঝে মধ্যেই ঢাকা খুলে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে নিচে বসে যাওয়ার সম্ভাবনা বেশি। আর এদিকে মাংসটা বেশ ভালোভাবে কষানো হয়ে এসেছিল, এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি দুধ আর কাজু বাদামের পেস্ট। কাজু বাদামটা আমি আগেই পেস্ট করে নিয়েছিলাম, আর সাথে একটু দুধ নিয়েছিলাম পরিমাণ মতো। ওই দুধের মধ্যে কাজু বাদামটাকে মিক্স করে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। এই পেস্টটা দেওয়ার পর মাংসটাকে এবার বেশ খানিকক্ষণ আরও একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই রান্নাটার মধ্যে আলাদাভাবে আর কোনো জল ব্যবহার করব না, একটু পরিমাণ মতো বেশি করেই দুধটা দিয়ে দিয়েছিলাম, এতেই মাংসটা হয়ে যাবে। আর রান্নার এই পর্যায়ে এসে আমি ব্যবহার করছি একটু গুঁড়ো মশলা। আর এই মশলাটা কিন্তু গরম মশলা ছিল না, এটা ছিল হচ্ছে ধনে, জিরে ও মৌরি গুঁড়ো। ধনে আর জিরে আর মৌরি একসাথে আমি শুকনো খোলায় একটু ভেজে নিয়েছিলাম, সেটা তো আপনারা আগে দেখলেনই, আমি শিলনোড়ায় বেটে নিয়েছিলাম, সেটাই এখানে ব্যবহার করলাম। তো এগুলো দেওয়ার পর মাংসটাকে এখন ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ ফুটতে দেবো। আর মাঝে মাঝে কিন্তু ঢাকা খুলে আপনাকে নেড়ে চেড়ে দিতে হবে মাংসটা, তা না হলেই কড়ার মধ্যে বসে যেতে পারে। আর ঢাকাটা খুলে তো আপনারা দেখতেই পেলেন, মাংস থেকে বেশ ভালোভাবে তেলটা ছেড়ে এসেছে, আর সুন্দর একটা কালারও এসেছে এর মধ্যে। আর মাংসটা নামাবার আগে এর মধ্যে সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম, এতে টেস্টটা ভীষণ সুন্দর আসে। তো চলুন, মাংসটা তো হয়েই গিয়েছে, এবার এটাকে নামিয়ে নিই। আর ভেবেছিলাম একটু পোলাও বানাবো, তবে ও বলল যে চিকেনটা আজকে রুটির সাথে খাবে। তবে এই চিকেনটা মূলত পরোটার সাথে ও রুটির সাথেই বেশি ভালো লাগে, তাই কয়েকটা রুটিও বানিয়ে নিচ্ছি। আর রাত্রে যেহেতু মায়েরা রুটি খায়, মায়েদের জন্য তো এমনি রুটি বানানো হয়,
আর আজকে আমাদের জন্য একটু রুটি বানিয়ে নিলাম। তবে যারা চিকেন খেতে ভালোবাসেন তাদেরকে একবার বলবো, একবারের জন্য হলেও এভাবে চিকেনটা রান্না করে দেখবেন, অসম্ভব ভালো খেতে হয়। হয়তো ভাবছেন যে নিজে রান্না করেছি, নিজের প্রশংসা নিজেই করছি, কিন্তু তা না। জানেন, হাজব্যান্ড তো চিকেন খেতে ভীষণ ভালোবাসে জানেন। আর যখনই আমি যে কোনো চিকেনের রেসিপি রান্না করি ও তো ভীষণ ভালো বলে। তবে আজকে রান্নাটা কেন জানি না ও বারবার প্রশংসা করছে, এতবার কখনো প্রশংসা করেনি। দু একবার বলে ঠিকই, তবে আজকে তো ঘুরছে ফিরছে আর বারবার বলছে যে তুমি তো রেস্টুরেন্টকেও হার মানিয়ে দিয়েছো। আর বলছে এবার থেকে নাকি আর রেস্টুরেন্টে গিয়ে খাওয়া লাগবে না, এবার তো তুমিই ভালোভাবে রান্না শিখে গিয়েছো, তুমিই বানিয়ে খাওয়াতে পারবে। আবার এও বলছে যে তুমি একা একা যে খাটবে তা কিন্তু না, যদি তোমার কোনো হেল্প লাগে আমাকে বলো, আমি তোমার হেল্প করে দেবো। আমি বললাম ঠিক আছে বাবা, ঠিক আছে, নিশ্চয়ই বানিয়ে খাওয়াবো। আর আজকের চিকেনটা ওর এতটাই ভালো লেগেছিল যে ওর বন্ধুরা এসেছিল, ওদেরকেও খাইয়েছে জানেন। আর ওরাও সবাই খুব ভালো বলেছে। আর খাওয়া দাওয়ার সময় এতটাই এক্সাইটমেন্টের চক্করে ভিডিওই নেওয়া হয়নি জানেন, তা না হলে আপনাদেরকেও দেখাতে পারতাম ও কিভাবে প্রশংসা করছিল। আপনারা হয়তো ভাববেন যে আমি বারবার নিজের প্রশংসা করছি, আসলে সেটা না। কি বলুন তো, সারাটা দিন তো সংসারের কাজে আমি ব্যস্ত থাকি, তেমনই ও বাইরে ওর কাজে ব্যস্ত থাকে। তো সারা দিনের পর সন্ধ্যাবেলা যখন একটু খাবার দাবার রান্না বান্না করি, তখন যদি খেয়ে একটু তৃপ্তি পায় মানুষটা, তখনই মনের মধ্যে এক অদ্ভুত ভালো লাগা কাজ করে যে সত্যি সেই মানুষটা কিন্তু এত কিছু করছে আমাদের জন্য, আর তার জন্য যদি আমরা এটুকু না করতে পারি তাহলে আর কি করলাম। আরও একটা জিনিস ভেবে আমার খুব খারাপও লাগে জানেন, কারণ হচ্ছে আমরা তো সারাদিন সংসারে কাজ করি ঠিকই, কিন্তু তার মাঝে আমরা কিন্তু রেস্ট নেওয়ার সুযোগ পাই। তবে ওদের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। সেই সকালবেলা বের হচ্ছে, সারাটা দিন শেষে সন্ধ্যায় বাড়ি ঢুকছে, এর মাঝে কিন্তু ওরা একটুও রেস্ট পায় না, সারাটা দিন কিন্তু ওরা কাজ করতে থাকে। আর সেই মানুষটা যখন বাড়ি ফিরে একটু তৃপ্তি করে খাওয়া দাওয়াটা করতে পারে, সেটা দেখেই মনটা বেশ ভালো হয়ে যায়। আজ অনেক দিন পর আপনাদের সাথে অনেকটা গল্প করলাম আর অনেক কিছু শেয়ারও করলাম, জানি না আপনাদের ভালো লেগেছে কিনা। আপনারাও আপনাদের মতামত কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তো চলুন, ওদিকে তো রান্নাবান্না সারা হয়েই গিয়েছিল, এদিকে অনেকগুলো বাসনও জড়ো হয়ে গিয়েছিল, সেগুলো সব এখন মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর সকলের উদ্দেশ্যে আমার একটি অনুরোধ রয়েছে, যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের আবারও একটি নতুন ভিডিওতে। নমস্কার।